হে দেয়ার, ওয়েলকাম টু ফাহিম ইসলাম। সো আজকে আমরা অনেক মজার একটা বই নিয়ে কথা বলবো। আমি এই বইটা নিয়ে আজকে কথা বলতেছি, এন্ড লাইক দ্যাটস দ্য স্যাডেস্ট পার্ট। এবং আজকে শুধু আমি একটা বই নিয়ে না, আজকে আমি আরেকটা বই নিয়ে কথা বলবো। দুইটা বই থাকবে। সো আই থিঙ্ক দিস ইজ গোনা হেল্প। একটা ফিকশন আর একটা নন ফিকশন বাই দেবে, এবং দুইটাই মানে আমাদের বাংলাদেশের যারা রাইটার আছে তারা মোটামুটি পছন্দ করবে। এবং এখন থেকে আমি চেষ্টা করবো যে নিয়মিত ভিডিও আপলোড করার। কেন? আমার মনে হচ্ছে যে আমি এখন এমন একটা পর্যায়ে আছি যেখানে আমি অতিরিক্ত বই পড়তেছি, নাও ইজ দ্য অনেক গুরুত্বপূর্ণ একটা সময় যেখানে আমি সবার সাথে সবকিছু শেয়ার করতে পারবো। সো ইয়া, লেটস গো। এবং আমরা চেষ্টা করবো যে আমাদের টি শার্টটাকে স্কিপ করার। অ্যাজ ইউ ক্যান সি পিপল, I'm wearing some kind of shirt, so I mean, maybe I'll just gonna go back t-shirt. So I don't know, আমাদের ক্লোথটা মনে হয় কনস্ট্যান্ট থাকবে না। আমি একটা প্লে লিস্ট শুরু করার চেষ্টা করছিলাম, যেটাকে আমি বলছিলাম যে ব্ল্যাক টি শার্ট উইকেন্ড অথবা ব্ল্যাক টি শার্ট ফ্রাইডে, I don't remember that, but let's go. So yeah, this is gonna be our setup for every video that came in the future. So yeah, please stay with that. So now let's go and share the book with you. এই বইটার নাম গাভী বৃত্তান্ত। গাভী বৃত্তান্ত বইটা আমি যদি বলার চেষ্টা করি, এটা একটা ফিকশন, যেটা আহমদ সোফা, যিনি অনেক বড় একজন লেখক। আমি আহমদ সোফাকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করি। ইজ আ ভেরি হ্যান্ডসাম ডুড, আই ক্যান টেল দ্যাট এট লিস্ট। সো অ্যাজ ইউ ক্যান সি, আহমদ সোফার বই নিয়ে আজকে আমরা কথা বলবো। আহমদ সোফাকে আপনারা যারা চিনেন না তাদের জন্য আমি বলতে চাই, আহমদ সোফা বিখ্যাত কথা সাহিত্যিক, ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন বাংলা বিভাগের শিক্ষার্থী ছিল। তিনি তার জীবনে চমৎকার কিছু কাজ করছেন, এবং তার সমিউল্লাহ স্যারের একটা বক্তৃতায় তিনি তুলে ধরার চেষ্টা করছেন আহমদ সোফা একজন কবি হিসেবে নিজেকে পরিচয় দিতে চাইছিল তিনি। সো এই বিষয়গুলো নিয়ে আমরা পরে একদিন তাকে ডেডিকেটেড করে একটা ভিডিও বানাবো অবশ্যই, কিন্তু আজকে আমরা কথা বলবো আমাদের এই বইটা নিয়ে। ওকে, চমৎকার। সো গাভী বৃত্তান্ত এমন একটা বই যেখানে তৎকালীন সমসাময়িক, যখন এই বইটা পাবলিশ করা হয়, তৎকালীন সমসাময়িক রাজনীতি নিয়ে একটা আলোড়ন সৃষ্টি করার চেষ্টা করছিল। এটা যদিও ফিকশন, কিন্তু এই বইয়ের চমৎকার কিছু কথা বলার চেষ্টা করা হয়েছে। এই বইয়ে বিভিন্ন বিষয় দেখানোর চেষ্টা করেছে, সমসাময়িক রাজনৈতিক দল, তারপর মানুষের একটা যে লোভ আছে তাদের ক্ষমতার প্রতি, এটাকে দেখানোর চেষ্টা করছে। এখানে আমি এখন একটা স্পয়লার দিতে চাই। আপনারা যারা এই বইটা আহমদ সোফার অনেক বড় ভক্ত, এখান থেকেই আপনারা ভিডিওটা বাদ দিতে পারেন, কারণ এখন আমরা বইয়ের ভিতরে ঢুকবো। এটা এখনকার পর থেকে স্পয়লার থাকবে। সো আই ডোন্ট ওয়ান্ট পিপল টু লিসেন টু দিস পার্ট। আমার মনে হয় তার থেকে বইটা পড়া অনেক মজার হবে। এই বইয়ে প্রধান চরিত্র ঢাকা বিশ্ববিদ্যালয়ের নতুন একজন উপাচার্য আবু জুনায়েদ। তাকে নিয়ে এই গল্পটা শুরু হয়। গল্পটা চলতে থাকে যেখানে তার স্ত্রীর প্রতি, অর্থাৎ তার স্ত্রীর যে বাবা আছে, তার শ্বশুর প্রতি তিনি ঋণী, কারণ সে তাকে পড়াশোনা করাইছে। সো এইভাবে করে গল্পটা চলতে চলতে বোঝা যায় যে আবু জুনায়েদ কে একটা গরু দেওয়া হয় এক পর্যায়ে, একজন তার কাছের ব্যক্তির কাছ থেকে, এবং সেই গরুটা নির্যাতনের একটা প্রতীক হয়ে দাঁড়ায়। কিভাবে তাকে ঘিরে সবাই ক্ষমতার ব্যবহার করতেছে। এটা অনেক ধরনের আসলে তার একটা জীবনকে ব্যঙ্গাত্মক ভাবে তুলে ধরা হয়, আমি যে সহজ ভাষায় বলি। তারপর থেকে গল্পটা ওখান থেকে এসকেলেট করে, আই গেস। এটা ছিল এই বই নিয়ে, গাভী বৃত্তান্ত। এবং আমাদের দ্বিতীয় যে বইটা, এটা আমার কাছে আছে, ওয়েট, তো দ্বিতীয় বইটা যেটা আমি এর আগেও শেয়ার করছিলাম, সেটা প্রোডাক্টিভ মুসলিম। সো প্রোডাক্টিভ মুসলিম আমার পড়া সব থেকে চমৎকার বইয়ের মধ্যে একটা। এই বইয়ে মানুষ অনেক কিছু শেয়ার করার চেষ্টা করছে। একজন মানুষের জীবনটা কিভাবে যাবে, একজন মুসলিমের জীবন কিভাবে যাবে, মুসলিম হিসেবে আপনি কিভাবে প্রোডাক্টিভ হতে পারবেন, সেই বিষয়টা শেয়ার করার চেষ্টা করছে। সেটা চমৎকার একটা বই, আপনি পড়তে পারেন। আমি এখান থেকে আপনাদেরকে কিছু যদি প্রোডাক্টিভ টিপস শেয়ার করার চেষ্টা করি। আমি যদিও প্রোডাক্টিভ কেউ না, আই থিঙ্ক অ্যাট লিস্ট অ্যাট দিস পয়েন্ট। সো আই থিঙ্ক এই বইয়ের সব থেকে চমৎকার বিষয়টা যে বাংলাদেশের কনটেক্সে এই বইটা লেখা। বাংলাদেশের কনটেক্সে কেন? কারণ বাংলাদেশ 80 থেকে 90% মুসলিম। সো আপনি যখন এই ধরনের একটা বই পড়বেন, পড়ার পরে আপনি বুঝতে পারবেন যে একজন মুসলিম তার জীবনটা কিভাবে অতিবাহিত করে। রিলিজিয়াস ব্যক্তি মুসলিম হন আপনি, অথবা আপনি একজন নর্মাল মুসলিম হন। নর্মাল মুসলিম বলতে বোঝায় যে আপনি রিলিজিয়াস অতটা বিলিভ করেন না, কিছু নিয়ম পালন করেন, কিছু করেন না।
আমার মনে হয় এই বইটা সেই ক্ষেত্রে পড়া উচিত, তাহলে দেখবেন যে আসলে আপনার জীবনটা অনেক সহজ হয়ে যাবে। আসলে কি যে হচ্ছে আমরা সবসময় চিন্তা করি যে হচ্ছে রিলিজিয়াস আমাদের উপর কিছু একটা চাপাই দেওয়ার চেষ্টা করে, বাট অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে এটা আমাদেরকে প্রোডাক্টিভ রাখতে সহযোগিতা করে। সো আই থিঙ্ক ওই চিন্তা থেকে আপনি যদি ওইটা পড়েন তাহলে অ্যামেজিং একটা হচ্ছে আপনার অভিজ্ঞতা হবে। এবং আমার মনে হয় যে এখানে যতগুলা আপনাকে হচ্ছে নিয়ম বলা হয়েছে, আপনি যদি কোনো স্টুডেন্ট থাকেন, আপনি কোনো শিক্ষক থাকেন, আপনি যদি কোনো প্রফেশনাল থাকেন, আমার মনে হয় যে আপনার উপর এটার প্রভাব পজিটিভই পড়বে, নেগেটিভ প্রভাব পড়ার কোনো সুযোগ নেই। এবং আমি একটা আগে যেটা বলেছি একটা কথা, আই সরি, সেটা হচ্ছে যে এই বইটা অন্য 8-10টা প্রোডাক্টিভ বইয়ের মতোই, এটা শুধু একজন মুসলমানের আঙ্গিকে লেখা হয়েছে, এটাই। এই বইয়ে তেমন স্পেশাল ভাবে তেমন কোনো কিছু বলা হয়নি যেখানে এটা আছে ওটা আছে। এইটুকু শুধু আপনাদেরকে জানতে হবে যে এই বইটা প্রোডাক্টিভ রুলস গুলাকে বিভিন্নভাবে বলা হয়েছে। এখানে হ্যাবিট ট্র্যাকিং সম্পর্কে বলা আছে, এখানে বলা আছে যে আপনি কিভাবে নামাজের পরে হচ্ছে প্রোডাক্টিভিটি করবেন। সো আমি একটা মজার একটা স্টোরি শেয়ার করি। সো মিরাকেল মর্নিং বইটা আমি অনেক ছোটবেলায় পড়ি। সো তার আগে আমি কখনো সকালে উঠতাম না। মিরাকেল মর্নিং এ এমন ভাবে কথাটা বলছে যে মনে হচ্ছে যে সকালে উঠা একটা প্রোডাক্টিভ কাজ। সো এখন আমি 4টা-5টা এই সময় ঘুম থেকে উঠি। সো তারপর আমি আগে ক্লাস 5 পর্যন্ত আমার একটা রুটিন ছিল, আমার মা আমাকে বেঁধে দিয়েছিল আমার মা, আই ডোন্ট নো। সেটা হচ্ছে যে ছোটবেলা আমার একটা শো হইতো, আই ডোন্ট রিমেম্বার, ইটস লাইক এ পাওয়ার রেঞ্জার ছিল না বেবলেট ব্যাটল ফিউরি, দুইটার একটা শো ছিল। সো দুইটা দেখার পরে আমি ঘুমাই যেতাম। সো আমি তখন প্রতিদিন 10টায় ঘুমাইতাম, হয়তো বা 8টা বা 7টার দিকে ঘুম থেকে উঠতাম, তারপর টিউশনে দৌড় দিতাম। তো এটা আমার ক্লাস 6 বা 7 পর্যন্ত কন্টিনিউ হয়। সেখানে মজার একটা হচ্ছে বিষয় কি যে আপনি যখন একজন মুসলিম হন, আমি হচ্ছে নিজে আমি এখানে হচ্ছে মুসলিমকে গ্লোরিফাই করার চেষ্টা করতেছি না। আপনি যে অন্য কোনো ধর্মের হয়ে থাকেন, সেক্ষেত্রে আপনি চিন্তা করতে পারেন যে আপনার জীবনটাকে তার যে হচ্ছে নিয়ম বা রীতি আছে বা রুলস আছে বা রেগুলেশন আছে সেটার মধ্যে আপনি আবদ্ধ করতে পারেন, কিন্তু আপনার কোনো সমস্যা হওয়ার কথা না। এটা আমি এই জন্যই বলতেছি যে যখন আমি জানতে পারি যে হচ্ছে রাতে সাধারণত 8টা বা 7টার পরে ঘুমাইলে আমাদের হচ্ছে অনেক উপকার হয়। তো সেদিক থেকে আমি একটা বিষয় বুঝতে পারি যে হচ্ছে আমি এখন জাস্ট বিকজ আমার মনে ওই পজিটিভ চিন্তাটা আছে, আমি এখন রাত্রে হচ্ছে একটা গরম শাওয়ার নিয়ে তাড়াতাড়ি ঘুমিয়ে যাওয়ার চেষ্টা করি। সো আপনি আপনাকে যত পজিটিভ চিন্তাধারা দিবেন, আপনি দেখবেন যে হচ্ছে বিষয়গুলো তত সহজ হয়ে যাচ্ছে। আপনাকে আমি একটা মজার একটা বিষয় শেয়ার করার চেষ্টা করি এখানে, লাইক জাস্ট থিঙ্ক অ্যাবাউট ইট ইউর লাইফ। আমি এই বিষয়টা ছোটবেলা থেকে চর্চা করার চেষ্টা করছি। এটা আমি প্রথম এই বিষয়টা পাই যখন আমি হচ্ছে একটা অ্যাক্সেস পাই স্কিল শেয়ারের, সেখানে আমি একটা কোর্স করি। যখন আমি ক্লাস আই গেস 10-এ ছিলাম, 10-এর শেষের দিকে, ইটস অ্যারাউন্ড লাইক 2021 কোভিডের সময়। সো স্কিল শেয়ারের একটা কোর্স আমাকে শেয়ার করা হয়েছিল, স্কিল শেয়ার অ্যাকাউন্টটা। তো সেখানে বিভিন্ন কোর্স দেখতে পারি। তো সেখানে একজন ব্যক্তি ছিল আলী আবদাল, সে একটা বিষয় শেয়ার করেছিল স্টোইকের উপর সে হয়তো বা একটা কোর্স দিয়েছিল। তো সেখানে সে বলার চেষ্টা করছিল আপনি আপনার যে চিন্তা আছে তাকে পরিবর্তন করতে পারবেন, কিন্তু আপনার চারপাশে যে মানুষ আছে তাদের চিন্তাকে পরিবর্তন করতে পারবেন না, দ্য ডাইকোটমি অফ কন্ট্রোল। সো সেক্ষেত্রে আপনি যদি হচ্ছে নিজেকে এমন কোনো স্টোরি বলেন যেটা নেগেটিভ হবে, তাহলে আপনার জীবনে নেগেটিভ প্রভাব পড়বেই। এবং এটা দেখবেন যে অনেকে বিভিন্নভাবে বলে। সো এট দ্য এন্ড অফ দ্য ডে ইউ হ্যাভ টু লাইক টেল ইউর সেলফ সাম পজিটিভ স্টোরিজ, যেটা আপনাকে উপকার করবে। সেটা যদি কোনো একদিকে স্ক্যামও হয়ে থাকে, অনেকে মোটিভেশন স্ক্যাম বলে, তো জাস্ট থিঙ্ক অ্যাবাউট ইট। মোটিভেশন স্ক্যাম, এটা আপনি নেগেটিভ ভাবে চিন্তা করতেছেন, এটা কি আপনার জীবনে কোনো প্রভাব ফেলতেছে? ফেলতেছে না। মোটিভেশন হচ্ছে পজিটিভ। একজন বললো যে তার জীবনে এত এত সাকসেস হয়েছে, সেটা কি আপনার জীবনে প্রভাব ফেলতেছে? হ্যাঁ, পজিটিভ একটা প্রভাব ফেলতেছে। আপনি সাইড হাসল করতেছেন, আপনি পড়ালেখা করতেছেন, আপনি এক্সট্রা টাইম জাগে থাকতেছেন, রাইট? দেন ইউ ক্যান থিঙ্ক দ্যাট অ্যাজ এ লাইক এ ট্রু, এটাকে অ্যাটলিস্ট অ্যাকসেপ্ট করতে পারেন আপনি। সো রিলিজিয়ানটাকে আপনি ওইভাবে অ্যাকসেপ্ট করতে পারেন যদি সেটা আপনার জীবনে একটা পজিটিভ ইম্প্যাক্ট ফেলে, এবং আমার মনে হয় সেটা ফেলবে। সো this is about this book, Productive Muslim.
এই বইটা, এই হার্ড কভারটা হচ্ছে এই বইটা আমি এবার নিয়ে দ্বিতীয়বার পড়া শেষ করছি। অ্যান্ড দিস ইজ এ গোটেড বুক। আপনি যদি এই বইটা না পড়ে থাকেন তাহলে একবার পড়েন, আহমদ সুফার। আমি এর আগে আরেকটা বই নিয়ে কথা বলছিলাম, সেটা হচ্ছে বাঙালি মুসলমানের মন। সেই বইটা আমার কাছে আছে, আই গেস। I just don't know, but I just don't know like আহমদ সুফার মতো একজন লেখক আমাদের হচ্ছে বাংলাদেশে আছে, এবং তাকে নিয়ে হচ্ছে আমরা হচ্ছে যে হিসেবে কথাবার্তা বলা উচিত সেভাবে কথাবার্তা বলি না। সো ইয়া, আপনাদেরকে কোন বই ভালো লাগে, আপনার কোন বই পড়াশোনা করতেছেন সেটা আমাকে অবশ্যই জানাতে পারেন। বাই দ্য ওয়ে, নেক্সট আমি আরেকটা বই পড়বো, সেটা হচ্ছে বি স্মার্ট উইথ মুহাম্মদ। সো ইয়া, সো আই থিঙ্ক I'm gonna make like video regularly, কারণ আমার এখন অনেক বই পড়া শেষ হয়ে গেছে। আমরা বেশ কিছু কমিক্স নিয়ে আলোচনা করব, আমরা বেশ কিছু ইসলামিক বই নিয়ে কথাবার্তা বলবো। So, আপনারা যদি কোনো স্পেসিফিক বইয়ের হচ্ছে রিভিউ চান বা স্পেসিফিক বই নিয়ে আলোচনা করতে চান, আড্ডা দেখতে চান, তাহলে সেক্ষেত্রে আমাকে কমেন্টে জানিয়ে দিতে পারেন। So yeah, that's it I think. So see you on the like next week.